আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে কাজগুলো করব, সকালবেলা উঠে আসলে দুধ প্যাকেজিং, দুধ রেডি করার যে ব্যাপারটা ছিল সেটা করলাম। দেন এখন আমাকে একটু ধান ক্ষেতের দিকে যাইতে হবে। ধান ক্ষেত আসলে তো নাই এই সময়, বাট আমি যে ধান কিছুদিন আগে কাটলো, এখন আমার ওখানে যে প্ল্যানিং সেটা হচ্ছে যে ওই জায়গাটা আমি এতদিন অন্যদের কন্ট্রাক্ট দেওয়া ছিল বা অন্যরা আবাদ করতো। তো আমি যে কাজটা করবো এখন ওই যে ওই জায়গাটার মধ্যে আমি ঘাস লাগাবো। আর কালকে ওই জমিটা চাষ করে নেওয়া হয়েছে, সাথে একটা কোদাল নিলাম, কোদালটা নিয়ে যাই। কালকে আমি একটু পানি কাটে দিছি, ওই জায়গায় পানি প্রচুর ছিল। তো আর পানি যদি প্রচুর থাকে বা পানির পরিমাণ যদি অনেক বেশি থাকে তাহলে ঘাসগুলো আবাদ করা একটু কঠিন হয়ে যাবে, পচে যেতে পারে। দ্যাটস ওয়াই পানিটা কেটে দেওয়া লাগবে। আজকে আমি একটু দেখতে যাই কী অবস্থা। এদিকে হচ্ছে আমাদের গোয়াল ঘর, এই যে একটা গরু, এই গরুটার আসলে বাচ্চা হয়েছে হয়তো আজকে 4 দিন হলো, বা 4 দিন বা 3 দিন। এটা হচ্ছে সেই বাচ্চা। আর এটা আগের আমি একটা কিনছিলাম সেটা। আর এই যে গরুটা কিনছিলাম সেটা এটা। তো এই দুইটা গরুর আসলে দুধ হচ্ছে। আর ভিতরের দিকে আরেকটা গরু আছে, ওইটার আসলে এখন দুধ হচ্ছে না। ওটা হয়তো 2 মাস বা 3 মাস পরে ওটার বাছুর হওয়ার কথা। তা এখন আমি যে ওই জমির দিকে যাব একটু দেখার জন্য কি অবস্থায়, হাতে কোদাল নিলাম। তোর বেটি ভিডিও আসির বাধা করছে, তোর বেটি ভিডিও করে বাধা করছে। স্যান্ডেলগুলো নিয়ে যাওয়া ঠিক হবে কি? এই স্যান্ডেল নিয়ে গেলে স্যান্ডেলগুলো হাতেই নেওয়া লাগে, স্যান্ডেল না নেওয়াই ভালো হবে। বুঝছেন, যারা আমরা রেগুলার স্যান্ডেল পরে হাঁটা চলা করি, পাগুলা মানে মনে হয় 2 মাসও মাটির সংস্পর্শে আমাদের পা আসে না, বাবা মার শরীরে আসে না। পরিবেশ থেকে আমরা কতটা দূরে চলে গেছি। এই খালি পা নিয়ে আজ থেকে যখন ক্লাস 6 বা 7-এ বা তারও ছোট যখন ছিলাম, তখন কত ফুটবল খেলছিলাম, পুকুরে গোসল করছি, হাঁটাহাঁটি করছি, তখন আসলে এরকম ফিলিংস হতো না। বাট এখন পা দিতেই, যদি নতুন অবস্থায় আপনিও যদি এখন যারা রেগুলার এই কাজগুলো করেন না, তারা পা দিতেই দেখবেন যে কেমন একটা শিহরিত বা শিহরণ জাগে, মানে পা দিব কি না ভয় লাগে বা এরকম অনেক কিছু। বাট আমিও আজকে অনেক দিন পর, কালকে বের হয়েছিলাম, তা আজকে অনেক দিন পর এই কাজটা আমিও করতেছি। তো এই ধান ক্ষেত দিয়ে হাঁটতেছি, মানে অনেক দিন এইরকম পরিবেশে না বের হওয়ার কারণে এমন হয়েছে যে এখন যদি এই ধান ক্ষেতের মধ্যে একটা জোক দেখি বা একটা চিকন ওই যে সাপ যেগুলো বের হয়, নর্মালি ওগুলো দেখলে খুব ভয় লাগে, মানে শরীরটা কেমন যেন করে। বাট আগে যখন ছোট ছিলাম তখন জোক ধরতো, খুলে যাইতো, সামনে আসতো, এরকম আসলে ছিল না। বাট এই পরিবেশে বের না হতে হতে এমন একটা অবস্থা হয়েছে, আল্লাহ। তা আমি কালকে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে ধান ক্ষেতের বা এখানের যে পানি জমছিল পানিটা কাটিয়ে দিয়েছিলাম। তো আজকে দেখি যে কী অবস্থা কোন দিকের। আলহামদুলিল্লাহ পানি অনেকটা শুকাই গেছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখন। আমি যদি আপনাদের এই যে আমি আমার এই জমিটা আমি চাষ করছিলাম এখানে। হ্যাঁ, এইখান থেকে ওই দিক পর্যন্ত আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। কালকে এটা আসলে ওই যে বড় গাড়ি দিয়ে চাষ করছিলাম, আর এই জায়গাটায় কাটে দিছি যেন পানিটা বের হয়ে চলে আসে। আর ওই জমিটা একটু উঁচা, ওই দিকের যে জমিটা আছে এখান থেকে ওইটা উঁচা। চলুন ওই দিকে যাই, কোদালটা সাথে নিয়েই যাই, যদি কোনো কাজে লাগে যায় এবার। তো এই জমিটার একটু নিচার দিক যেদিকে আছে ওইদিকে একটু পানি জমছে। এখন আমি সামনের দিকে যাচ্ছি, ওই জমিটার দিকে। এখানে মোটামুটি পানিগুলো বের হওয়ার কারণে একটা
ভালো একটা পরিবেশ চলে আসছে। এখন যদি আমি ঘাস লাগাই তাহলে হয়তো এগুলো পচবে না। তবে হ্যাঁ, একটা কাজ করতে হবে, এখন আমার কাজটা বাকি। সে কাজটা হচ্ছে যে এই জমি দুইটার চারদিক দিয়ে একটা নালার মতো বা গর্ত একটা করে দিতে হবে, যেন মাঝখানের যে পানিগুলো সেগুলো যেন বের হয়ে যেতে পারে বা কাটতে পারে। আমি আরেকটা এখানে কাটে দিয়েছিলাম যেন এদিক থেকেও পানিটা বের হয়ে যায়। তারপরে ওই দিকে আছে। এখন আমি যে কাজটা করব, ওই দিক থেকে পানিগুলা বের করে দেওয়ার জন্য একটা ড্রেন তৈরি করে দেবো মাঝখান দিয়ে, যেন ওই দিকের পানিটা বাইপাস হইতে পারে। আর এই জমিটারও সেম কাজ করা লাগবে। কিছু কাজ সেমভাবে করলে জমিটা মোটামুটি উপযুক্ত হয়ে যাবে। আর এখানে ওই যে ধান কাটার পরে যে অবশিষ্টগুলো, ওগুলো অনেক ছিল, এজন্য আসলে জঙ্গল টাইপের হয়ে গেছে। বাট এটাকে জঙ্গলও আসলে বলা যাবে না, কারণ কিছুদিন এভাবে থাকলে জিনিসটা পচে যাবে। পচে গিয়ে এটাই আসলে সার হিসাবে কাজ করবে, মানে জৈব সার যেটাকে বলি আমরা, বা প্রাকৃতিক সার হিসাবে কাজ করবে। এজন্য এটাও আসলে জমির জন্য ভালো, জমির উর্বরতার জন্য। আর আমাদের ব্যাপারগুলোকে ন্যাচারাল করার জন্য আমাদের যে আবাদ বলেন, আমাদের আদার্স যে ইকুইপমেন্ট আমরা যে কনজিউম করি, আমাদের খাবার দাবার, এগুলোকে ন্যাচারাল করার জন্য আমাদের আসলে রাসায়নিক থেকে বের হইতে হবে। রাসায়নিক যেগুলো আসলে ফ্যাক্টরিতে তৈরি হয়, ওই সারগুলো থেকে বের হয়ে ন্যাচারাল সারের দিকে আমাদের ধীরে ধীরে আসতে হবে। লাইক গোবর হইতে পারে, ভার্মি কম্পোস্ট হইতে পারে। এরকম সারগুলো আর আমাদের যখন ব্যবহারটা বাড়াই দেব, তখন কিন্তু আসলে এই আমাদের রাসায়নিকের যে ব্যাপারটা, এটা থেকে আমরা কিছুটা মুক্তি পাবো। আর এটা জানেন আমাদের হিউম্যানের জন্য ধীরে ধীরে ক্ষতিকর। তো আমরা চেষ্টা করতেছি, আমার যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলোর মধ্যে আমি অন্যতম যে প্রজেক্টের ফোকাস আমার, সেটা হচ্ছে ন্যাচারাল জিনিসটাকে আমি একটু বেশি ফোকাস করব। ন্যাচারাল জিনিসটাকে ফোকাস করেই কাজ করার আমি চেষ্টা করব। হয়তো আমি এখন আমার 2টা গরু আছে, গরু থেকে যে দুধগুলো হচ্ছে আমি দুধগুলো সেল করতেছি। আমি আমি জানি না যে আসলে পিওরিটি নিয়ে আমি কতটুকু কী বলতে পারবো। বাট আমি এতটুকু বলতে পারি যে গরু আমাকে যা দিচ্ছে আমি তাই দিচ্ছি, ব্যাপারটা এরকম। আমি দুধে কিছু মেশাচ্ছি না। বাট আমি অনেককে দেখছি বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে। আর একটা প্রিন্সিপাল কি জানেন, দুনিয়ায় ব্যবসা করতে হলে বা টিকে থাকতে হলে আপনাকে সৎভাবে টিকে থাকতে হবে। অসৎ ব্যবসা করে বেশি দিন টেকা যায় না। একটা সময় না একটা সময় আপনাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। একটা তো হচ্ছে আখেরাতে জবাবদিহিতার মধ্যে পড়তে হবে, মানুষের সঙ্গে প্রতারণা। আর একটা হচ্ছে দুনিয়াতেও এর শান্তি পাওয়া যায় না, দুনিয়াতে লংজিভিটি কমবে। 2-1 দিন হয়তো খুব ভালো করবেন, বাট যখন আপনাদের মানুষ বা আপনাদের কাস্টমার বেস যখন আপনারা বুঝে যাবে যে আপনি আসলে এই কাজগুলো করেন, তাহলে আপনি মার্কেট হারাবেন। আর যদি আমি অর্গানিক দেই আপনাদের, যেই হোক, আমি যদি অর্গানিক অরিজিনাল প্রোডাক্ট যেটা আছে সেটাই দেই, হ্যাঁ, কোয়ালিটিতে কম্প্রোমাইজ হয়তো না করেও থাকা যায় না। লাইক এখন আমার একটা গরুর অরিজিনালি দুধটা একটু পাতলা হয়, সেখানে আমি কি করতে পারি? হ্যাঁ, অনেক গরুর ক্ষেত্রে আবার দুধগুলো লাল হচ্ছে, গাঢ় হচ্ছে। বাট আমার এই যে কাজটা, আমার যখন একটা গরু প্রথমের দিকে আমি যখন দুধ এইভাবে সেল করা শুরু করি, তখনই আমার গরুর যে দুধ, সেটার পরিমাণ এমন একটা অবস্থা ছিল যে খুবই পাতলা, দুধগুলো খুব সাদা, একদম সাদা। তো দুধগুলো একদম সাদা হওয়ার কারণে অনেকের বলে যে তোর দুধ পাতলা, তুই পানি মিশাস নাকি, এরকম। আমি আসলে বুঝি না ব্যাপারটা কি, অনেকজনে জিজ্ঞাসা করছি যে আমার দুধগুলো এরকম হচ্ছে কেন। অনেকেই বলতেছে যে তোমার খাবারের মধ্যে প্রবলেম আছে। বাট আমি শিওর ছিলাম যে আমার খাবারে কোনো প্রবলেম ছিল না, কারণ আমি পর্যাপ্ত পরিমাণে ঘাস দিচ্ছি গরুকে, আদার্স দানাদার খাওয়াচ্ছি। তো বাট আমি আরেকটা গরু যখন কিনি, আমি যখন যেটা দেখালাম একটু আগে, তো ওই গরুটার ক্ষেত্রে যেটা হয়েছে, তো ওই গরুটার ক্ষেত্রে দুধ অরিজিনালি লাল। এখন ওই দুধটা লাল হয়ে যাচ্ছে, এখন আমি ওইটাকে তো আবার বলতে পারি না যে আমার দেশি গরুর দুধ, ঠিক আছে? এখন ওই 2টা গরুর মানে দুধ খাঁটি, দুইটাই খাঁটি, বাট একটা লাল একটু বেশি, একটা সাদা। এখানে আমি মানুষকে কীভাবে বোঝাবো? মানুষ ভাবতেছে লালটা বেশি খাঁটি আর সাদাটা খাঁটি না। আমি কেমনি কি বোঝাবো? তবে হ্যাঁ, আমি অর্গানিক ব্যাপারটা দেওয়ার চেষ্টা করি। আর একটা ব্যাপার, আমরা এখন দেশি গরুর দুধ চাচ্ছি। আচ্ছা, আপনি একটু কল্পনা করে দেখেন তো, দেশি গরুর 2-3 কেজি দুধ হয়, ঠিক আছে? আমি কিভাবে টিকবো এই গরুর যে দুধ, যে এই 2-3 কেজি দুধ দিয়ে আমি গরুকে খাওয়াবো কি, আমি নিজে টিকবো কীভাবে বলেন তো?
আর যারা দেশি গরুর দুধ, এই লাল দুধটা, আমার এই লাল দুধ হচ্ছে, মানে আমার গরুটার লাল দুধ হচ্ছে, বাট এটাকে যদি আমি দেশি বলিও তারপরে কিন্তু মানুষ বিশ্বাস করবে, ঠিক আছে? কিন্তু ওটা কি আসলে দেশি? দেশি তো না। আর বাংলাদেশে ধীরে ধীরে দেশির যে জাত, বাংলাদেশের যে অরিজিনাল আগের ছোটো গরুগুলো ছিল, ওগুলো আসলে আমরা কিভাবে বলবো 100% পিওর দেশি? আমরা তো এখন কনসেপ্ট করাচ্ছি হচ্ছে বীজ দেওয়ার মাধ্যমে বা সিমেন্ট দেওয়ার মাধ্যমে আমরা করাচ্ছি। আমরা তো আর ন্যাচারালি যে দেশি গরু বা দেশি সার দিয়ে যে আমরা সেটাকে কনসেপ্ট করাচ্ছি, ব্যাপারটা তো এরকম না। আমরা আসলে ডাক্তার দিয়ে বিভিন্ন কোম্পানির আমরা সিমেন্টগুলো নিয়ে ইউজ করতেছি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যে এটা দেশি গরু? আমাদের মূল মাদার যে গরু সেটাও যদি দেশি হয়, তাহলে তো আমরা তো অলরেডি ক্রস করলাম ব্যাপারটাকে, ক্রস জাত দিয়ে ক্রস করলাম। তো ব্যাপারটা আসলে সেরকম না, এরকম আলোচনা করলে শেষ হবে না। তো আপনার যেটা দেখাতে আসলাম, এই হলো আমাদের জমি। আমি ঘাস কিনতে কিনতে মানে অনেকগুলো ঘাস আমার লাগে প্রতিদিন, তো কিনে আসলে পোষানো সম্ভব না। দ্যাটস ওয়াই আমি এবার উদ্যোগ নিছি যে এই জায়গাটা আমি কিছু ঘাস আবাদ করব। আর আদার্স কিছু জায়গায় আমি ঘাস লাগাইছি শেয়ারে, আর এই জায়গাটা এককভাবে আমি করার চেষ্টা করব। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিদিন আমি হয়তো আপডেট দিতে থাকবো, এটা আমার ডেইলি চ্যানেল, পারলে সাবস্ক্রাইব করতে পারেন। হয়তো আমাদের সম্বন্ধে বিভিন্ন বিষয়ে জানা থাকলে জানতে পারেন। আমার দুধ, আমার গরুর ফার্মিং আমি যে করতেছি, এই জিনিসগুলো আমি আপলোড নিয়মিত দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আমি একটু কাজ করি। ওকে, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।